আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি নওশিন, ঢাকা থেকে বলছিলাম। আমি আমার জীবনের 2টা ঘটনা শেয়ার করতে চাচ্ছি। ঘটনা 2টা অনেকটা সিমিলার টাইপের, বাট 2টা ডিফারেন্ট টাইমে। এক্স্যাক্টলি ভৌতিক ঘটনা বলতে যা বোঝায় যে কোনো কিছু দেখা, এরকম কিছুই না। জাস্ট আমি ফিল করেছি জিনিসটা। আমার সাথে আমার ছোট বোনও ছিল। তো আমি ঘটনাটা শুরু করি। প্রথম ঘটনাটা হবে, সেটা হতে পারে 15 সাল। তখন আমি মাস্টার্সে পড়াশোনা করি। আমার ছোট বোনও সেম বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে পড়ে। যেহেতু 2জন একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, 2জনের ভ্যাকেশন গুলো একই সময়ে হতো। তো একবার একটা ভ্যাকেশনে আমরা 2 বোন বাসায় এসেছি। আমাদের বাড়িটা ছিল রংপুরে একটা টাউন, মফস্বল একটা টাউনে। তো আমাদের বাসার সামনে একটা রাস্তা ছিল, আর ঠিক রাস্তাটার পরেই একটা ক্যানেল। ক্যানেল বলতে সরকারিভাবে তৈরি করা হয় সেচের পানি প্রবাহের জন্য। 2 পার অনেক উঁচু, মাঝখান দিয়ে পানি প্রবাহিত হয়। সাধারণত জমিতে সেচের জন্য পানি লাগলে এখান থেকে পানি নিয়ে ব্যবহার করে। যেহেতু আমাদের ওই জায়গাটা একটু খরা এলাকা, সো ওখানে ক্যানেল ছিল। তো আমরা ক্যানেলের ধারে অনেক সুন্দর বাতাস বইতো। আমরা 2 বোন প্রায় বিকালবেলা গিয়ে ওটার উপর বসে থাকতাম। একদিন আমরা 2 বোন ওখানে বসে আছি। বিকালবেলাই গেলাম। এমন সময় মানে একদম জাস্ট ঝুপ করে সন্ধ্যা নেমে যায় এবং মাগরিবের আজান হয়। ঠিক তার আগের মুহূর্তটা আমরা হঠাৎ করে খেয়াল করলাম কি, যে আমরা 2 বোন বসে খুব গল্প হাসি ঠাট্টা করছিলাম। হঠাৎ করে খেয়াল করলাম যে আমাদের আশেপাশে যতদূর চোখ যাচ্ছে কেউ নাই। মনে হচ্ছে সবাই যেন তাদের বাড়িতে চলে গিয়েছে। যদিও লোক ছিল, হঠাৎ করে নাই। কারণ এক্স্যাক্টলি ওইটা মাগরিবের আজানটা দিবে তার আগ মুহূর্ত। আমরা 2 বোন গল্পে এত বেশি মশগুল ছিলাম যে আমাদের কোনো খেয়ালই ছিল না। হঠাৎ করে 2জন এত বাজে একটা গন্ধ পেতে শুরু করলাম। তাতেই আমাদের মানে হুঁশ ছিল যে কি ব্যাপার, এরকম বাজে গন্ধ তো এতক্ষণ ছিল না, কোথায় থেকে আসছে। তারপরেই আমরা আশেপাশে তাকিয়ে দেখি যে যতদূর চোখ যাচ্ছে অন্ধকার হয়ে আসছে এবং কেউ নাই। হঠাৎ করে আমরা দেখি দূর থেকে একটা লোক আসছে। মানে সে একটা ক্যানেল তো সোজা হয়, দূর ক্যানেলের উপর দিয়ে যদি কেউ হেঁটে আসে তাহলে তো দূর থেকেই দেখা যাবে। কিন্তু আমরা যখন আশেপাশে তাকালাম বা দেখলাম যে কেউ নাই, তখনও জাস্ট 5 সেকেন্ড আগেও তাকে দেখতে পাইনি। বাট 5 সেকেন্ডের মধ্যে দেখলাম হেঁটে আসছে। তারপর হঠাৎ করে দেখলাম উনি আমাদের একজন দুঃসম্পর্কের একজন দুলাভাই। এসে উনি, এবং আমরা সেই গন্ধটা কন্টিনিউয়াসলি পেয়েই যাচ্ছি। এসে উনি আমাদেরকে জিজ্ঞেস করলেন, কি রে, কেমন আছিস তোরা? হ্যাঁ, ভালো আছিস? আমরা উনি যে হঠাৎ করে এভাবে উদয় হলেন, এইটাতেই আমরা 2 বোন এতটাই হচকচিয়ে গিয়েছি
যে আমরা না ওনার কথার কি হ্যাঁ হো উত্তর দিচ্ছি, সাথে দুইজনের দিকে মানে একটু অবাক হয়ে তাকাচ্ছি। আমরা একটু মানে মানে কি বলবো, পাজলড হয়ে গিয়েছি যে কোথায় থেকে আসলো এই লোক, দেখলাম না তো। তারপরে হঠাৎ করে যখন আমরা আমাদের দিকে মানে আমাদের অবস্থা নিয়ে একটু পাজলড হয়ে আছি, তার কিছুক্ষণ পরে উনি আমাদের যখন পাস করে চলে গেলেন আমাদের পিছন দিয়ে, হঠাৎ করে আবার জাস্ট 5 সেকেন্ডের মধ্যে আবার ঘুরে দেখি নাই। তখন আমরা দুই বোনই তো অবাক হয়ে গিয়েছি যে কি ব্যাপার, উনি কোথায় থেকে আসলেন আর কোথায় থেকে গেলেন, কিছুই তো বুঝতে পারলাম না। তারপরে আমরা না জাস্ট একটু মানে সেই মুহূর্তে ভয় জিনিসটা পাইনি, বাট একটু অস্বস্তি হচ্ছিল। অস্বস্তির কারণে আমরা তাড়াতাড়ি দুইজন মিলে নেমে বাসা চলে গিয়েছি। যাই হোক, এই ঘটনাটা তখন গেল। ওই যে আমার ওই অস্বস্তির জায়গাটা ছিল, ওই সেই তীব্র পচা গন্ধ, প্লাস হঠাৎ করে উনি আসলেন, উনি গেলেন। তারপরে আমরা এই কথাটা না ভুলেই গিয়েছি। তারপরে যেহেতু সামার ভ্যাকেশন ছিল, আমরা বেশ অনেকদিনই বাসায় ছিলাম। হঠাৎ করে একদিন আম্মু আমাদের কি যেন কথায় কথায় ওই দুলাভাই ওই বোনের কথা উঠেছে। আম্মু বলছেন যে তোরা জানিস না, তোর ওই দুলাভাই তো প্রায় 1 মাস আগে ও অ্যাক্সিডেন্ট করছিল। অ্যাক্সিডেন্ট করার পরে ওর পায়ে পচন ধরছে, ও তো এখন ওর পা কেটে ফেলতে হয়েছে, ও তো এখন বাসায় আছে, ও তো হাঁটাচলা করতে পারে না। আমরা জাস্ট অবাক হয়ে গেলাম। আম্মুকে বললাম যে কি বলো মা, আমরা তো এই 5-7 দিন আগেই মনে হয় ওনাকে দেখলাম। হ্যাঁ, ওনাকেই তো দেখলাম আমরা, উনি সুন্দর মতো হেঁটে আসলেন। ওনার যদি পা কাটা হয়ে যায় তাহলে উনি কিভাবে আসলেন? মানে আমরা দুই বোন এতটাই অবাক হয়ে গেছি যে আসলে আমরা কি দেখলাম, আমাদের আর মাথায় কোনো কিছু কুলাচ্ছিল না। যাই হোক, আম্মু বলল যে তোরা ভুলভাল দেখছিস। কিন্তু আমরা এখনো মাঝে মাঝে দুই বোন মিলে ডিসকাস করি যে এটা আমরা আসলে কি দেখেছিলাম সেদিন। যাই হোক, এটার পরে এটা একটা ফার্স্ট ঘটনা গেল। তারপরের যে ঘটনাটা, সেটা আরো প্রায় 5-7 বছর পরে, 2022 সালের ঘটনা। ততদিনে অলরেডি আমার বিয়ে হয়ে গিয়েছে। আমার ছোট বোনও অলরেডি পড়াশোনা শেষ করে ফেলেছে, চাকরিতে ঢুকেও গিয়েছে। তো আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমি চেষ্টা করছিলাম যে যাতে আমরা দ্রুত বাবা মা হতে পারি, বাট আনফরচুনেটলি আমার কনসিভ করছিল না। তারপরে হচ্ছে আমরা ডাক্তারের শরণাপন্ন হলাম এবং ডাক্তার আমাদেরকে বললেন যে আমার কিছু ট্রিটমেন্ট দরকার। এইটা ট্রিটমেন্টের জন্য আমাকে পাশের দেশে গিয়ে ট্রিটমেন্টটা করলে ভালো হয়। আমিও ভেবে দেখলাম যে হ্যাঁ, যেহেতু একটা বিশাল রকমের টাকা পয়সার ব্যাপার, প্লাস একটা ভালো ট্রিটমেন্ট একটা পাওয়ার জন্য আমিও ডিসিশন নিলাম যে আমি দেশের বাইরেই যাব। তো আমরা গেলাম আমাদের পাশের দেশে ইন্ডিয়াতে, সেটা 2022 সাল। তো যে ডাক্তারের আন্ডারে আমি ছিলাম, উনি আমাদেরকে একজন এজেন্টের নাম্বার দিলেন এবং বললেন যে তোমরা এই এজেন্টের সাথে কন্ট্যাক্ট করো, উনি তোমাদেরকে বাসা ঠিক করে দিবেন। তোমরা যেখানে থাকতে চাও তোমাদেরকে একটা তোমাদের সুবিধা মতো বাড়ি ঠিক করে দিবেন। তো আমরা তার সাথে কথাবার্তা বললাম। কথাবার্তা বলার পরে আমরা
একটা নির্দিষ্ট সময়ে ওখানে গেলাম। যাওয়ার পরে উনি আমাদের একটা বাড়ি ঠিক করে দিলেন। বাড়িটা হচ্ছে আপনার কলকাতার নিউ টাউনে। নিউ টাউনে যারা গিয়েছেন তারা জানেন যে খুব নিট অ্যান্ড ক্লিন, খুবই ছিমছাম একটা এলাকা। হ্যাঁ, পার্ক আছে জায়গায় জায়গায়, খুব সুন্দর, খুবই নিট অ্যান্ড ক্লিন। তো এরকম একটা বাড়ির 2 তলায় আমাদের জন্য ঠিক করে দিলেন। এবং ওটা একটা রেন্টেড ফ্ল্যাট এবং 3টা রুম ছিল। 3 রুমে 3টা বাংলাদেশি কাপল এবং প্রত্যেকেই পেশেন্ট। তো আমার হাজবেন্ড, আমি দীর্ঘ একটা সময় 1.5 বছরের মতো ওখানে ছিলাম। আমার হাজবেন্ড যেহেতু গভর্নমেন্ট জব করেন, আর উনি আসলে ছুটি ছাটাগুলো মানে প্রথম দিকে খরচ করতে চাচ্ছিলেন না, যাতে পরবর্তীতে ছুটি ছাটাগুলো ইউটিলাইজ করতে পারেন। সো উনি মাঝে মাঝে গিয়ে থাকতেন, আবার চলে আসতেন। একবার আমার হাজবেন্ড গিয়েছেন, উনি আছেন, আমরা একসাথে ডাক্তারের কাছে যাই আসি। তো হঠাৎ করে একদিন রাতের বেলা আমার হাজবেন্ড কে বললাম যে তুমি খেয়ে নাও রাত 10টার দিকে। বাকি যে 2 জন কাপল আছেন ওনারা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তো আমার হাজবেন্ডকে আমি বললাম যে তুমি তাহলে খেয়ে নাও, আমিও খেয়ে নিই, তারপরে ঘুমাবো, আবার ডাক্তারের কাছে যেতে হবে। রাত 10টা। ডাইনিং এ উনি বসেছেন। ইন দ্য মিন টাইম জানি না কোথায় থেকে ডাইনিং এর মধ্যে একটা গুমোট, একটা এত পচা দুর্গন্ধ আসছে। এবং মনে হচ্ছে যে অনেক সময় হয় না যে যারা গরু পোষেন, গরুর গোবরগুলো ডাম্প করে রাখেন, গরুর গোবরগুলো ডাম্প করে রাখলে যেমন একটা বাজে গন্ধ, গুমোট গন্ধ আসে, সেরকম একটা গন্ধ। এবং গন্ধটা জাস্ট ওই ডাইনিং এ। আমি ফ্যান দিচ্ছি, জানলা দরজা খুলে দিচ্ছি, কিন্তু গন্ধটা কোনোভাবেই যাচ্ছে না। এবং যখন এরকম গন্ধটা ওই ডাইনিং এর মধ্যে এসে জমাট বেঁধে আছে, আমি করলাম কি, আমার ঘরের জানলা, রান্নাঘরের জানলা, আপনার লিভিং এর জানলাগুলো সব খুলে দিলাম। খুলে দিয়ে বাইরে থেকে গন্ধ শোকার চেষ্টা করছিলাম যে অ্যাকচুয়ালি গন্ধটা আসছে কোথা দিয়ে। আমার জাস্ট বাসার পাশে একটা পার্ক ছিল, খুবই নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকে তকতকে, সেখান থেকে তো গন্ধ আসার কোনো প্রশ্নই নাই। বাসার সামনে রাস্তা। ইভেন আমি রান্নাঘরও চেক করলাম যে আচ্ছা আমি কি ডাস্টবিনের মধ্যে এমন কোনো ময়লা রেখেছি যেটার গন্ধ ডাইনিং এ এসে জমাট বেঁধে আছে। ফ্যান দিলাম, যাচ্ছে না। তারপরে আমার খুব খারাপ, মানে অস্বস্তি ফিল হলো। দেন আমি আমার হাজবেন্ডকে বললাম যে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, তুমি কি গন্ধটা পাচ্ছ? বলছে হ্যাঁ আমি পাচ্ছি। যাই হোক, আমার হাজবেন্ডকে আমি বললাম যে প্লিজ তুমি একটু আয়াতুল কুরসি পড়বা, পরে একটু আমাকে ফু দাও তো, আমার ভয় লাগে। তারপরে উনি আয়াতুল কুরসি পড়লেন, পড়ে আমাকে ফু দিলেন, চারপাশে ফু দিলেন। ফু দেওয়ার পর যাই হোক গন্ধটা আস্তে আস্তে চলে গেল। তারপরে আমি ওই বাসাটা আমি যতদিন ছিলাম আমি আর কোনো কিছু ফিল করি নাই। আমি দোয়া দরুদ পড়তাম। আমার হাজবেন্ড যখন থাকতেন, না থাকতে আমি একাই থেকেছি, কিন্তু আমি কখনো ফিল করিনি। বাট ওই দিন আমি জানি না যে কি হয়েছিল ওই দিনের এত বাজে এক্সপিরিয়েন্স আমি, এবং এত অস্বস্তি, এত খারাপ লেগেছিল আমার, এবং আমার হাজবেন্ডও সেটা ফিল করেছিল। পরবর্তীতে যাই হোক আল্লাহর রহমতে আমি সাকসেসফুল হয়েছি, আমার 2টা যমজ ছেলে হয়েছে। আমরা সুন্দর মতো ওখান থেকে চলেও এসেছি। এখনো আমি আমার হাজবেন্ডের সাথে মাঝে মাঝে কথা উঠলেই সেই কথাটা নিয়ে আমরা বলি। আমরা 2 জনই আধুনিক মানুষ, শিক্ষিত মানুষ, কুসংস্কারাচ্ছন্ন তো নই। তারপরও সেই দিনের ঘটনাটার আসলে আমরা এখন পর্যন্ত 2 জন কোনো ব্যাখ্যা পাই না। এবং সেই যে প্রথম ঘটনাটা বললাম
আমার বোন এবং আমি সেটাও যখন ডিসকাস করি, এটারও কোনো ব্যাখ্যা পাই না। আসলে আমরা ভাবি যে আমরা কি ডেট গড়বড় করে ফেলেছি। আচ্ছা, আমরা কি মানে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে ওনাকে দেখেছি, নাকি মানে আমাদের মনের কোনো ধরনের ভুল। কিন্তু আমার আম্মু একেবারে গ্যারান্টি দিয়ে বলেছে যে উনি 1-1.5 মাস আগে থেকেই বিছানায় পড়ে আছে, তোরা কিভাবে দেখলি। যাই হোক রাসেল ভাই, আমি আসলে জানি না আমার কোনো কিছু আমার হ্যালুসিনেশন, নাকি আমার মনের ভুল, না কি সত্যি কোনো ঘটনা। এগুলোর আসলে আমি কোনোদিন ব্যাখ্যা খুঁজে পাই নাই, পাবো না মনে হচ্ছে। আর এগুলো ব্যাখ্যা খুঁজতে গেলে আসলে আমরা পাজলড হয়ে যাই। আমার বোনের সাথে বা আমার হাজবেন্ডের সাথে আমি যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স করেছি, এটা তো শুধু একা এক্সপিরিয়েন্স করিনি, তারাও করেছে। যদি একা করতাম তাহলে ভাবতাম আমার হ্যালুসিনেশন হচ্ছে, বাট তারাও তো ছিল সাথে। যাই হোক, আমার এই ঘটনা দুইটা যদি আপনার কাছে মনে হয় এই দুইটা প্রচারযোগ্য, আপনি প্রচার করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য, যে ঘটনাটি আমি শুনেছিলাম আসলাম নানার কাছ থেকে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ঘটনায়। সিলেটের শ্রীমঙ্গল অঞ্চলের কাছাকাছি এক গহীন গ্রাম। শহরের কোলাহল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই গ্রামে রাতের অন্ধকার নামলেই এক অদ্ভুত নিস্তব্ধতা গ্রাস করে নেয় সবকিছু। চা বাগানের মাঝ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি হাওয়ার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। এই গ্রামে পাশাপাশি 3টি বড় বাড়িতে বসবাস করতেন 3 ভাই। বড় ভাই লোকমান, মেজ ভাই সুলাইমান এবং ছোট ভাই উসমান। ওনাদের বাড়িগুলোর নকশা ছিল একটু অন্যরকম। 3টি বাড়ির সীমানা আলাদা হলেও বাড়িগুলোর ঠিক মাঝখানে একটি বড় ফাঁকা জায়গা বা উঠোন ছিল। সেই উঠোনের একপাশে ওনারা একটি বড় বৈঠকখানা তৈরি করেছিলেন। গ্রামের সাধারণ নিয়ম অনুযায়ী দিনের বেলা বা সন্ধ্যার পর গ্রামের মানুষজন, আত্মীয় স্বজন বা 3 ভাইয়ের পরিবারের সদস্যরা সেই বৈঠকখানায় এসে একত্রিত হতেন। আড্ডা হতো, কখনো খাওয়া দাওয়া হতো। সেই বৈঠকখানার চারপাশ ঘিরে ওনারা অনেকগুলো চামেলি ফুলের গাছ লাগিয়েছিলেন। রাতের বেলা যখন বাতাস বইত, সম্পূর্ণ বাড়ি চামেলি ফুলের মিষ্টি এবং মায়াবী সুবাসে ভরে উঠত। সবকিছু বেশ স্বাভাবিকই চলছিল, কিন্তু প্রবলেম স্টার্ট হলো হঠাৎ করে। বড় ভাই লোকমান, যিনি প্রথম বাড়ির অংশে থাকতেন, তিনি প্রথম এই অদ্ভুত ব্যাপারটি খেয়াল করলেন। একদিন গভীর রাতে হঠাৎ ওনার ঘুম ভেঙে গেল। ঘড়িতে তখন রাত 3:30। চারপাশ সম্পূর্ণ নীরব, শুধু দূরের চা বাগান থেকে রাত জাগা পাখির ডাক ভেসে আসছিল। হঠাৎ ওনার কানের কাছে কিছু অস্পষ্ট আওয়াজ ভেসে এলো। আওয়াজগুলো আসছিল সেই মাঝখানের বৈঠকখানার দিক থেকে। মনে হচ্ছিল যেন বেশ কয়েকজন পুরুষ মানুষ সেখানে বসে অত্যন্ত নিচু স্বরে গভীর গলায় কথা বলছেন। কথোপকথনের মাঝে কোনো উচ্ছ্বাস নেই, অত্যন্ত শান্ত এক গুঞ্জন। লোকমান সাহেব প্রথমে ভাবলেন হয়তো ওনার ছোট ভাইদের কোনো বিপদ হয়েছে, অথবা হয়তো বাড়িতে অনাকাঙ্ক্ষিত কেউ প্রবেশ করেছে। তিনি অত্যন্ত সতর্কতার সাথে বিছানা থেকে উঠলেন, সন্তর্পণে দরজা খুলে বাহিরে এলেন। চারপাশ ঘুটঘুটে অন্ধকার। তিনি পা টিপে টিপে বৈঠকখানার দিকে এলেন। বৈঠকখানার কাছাকাছি আসতেই চামেলি ফুলের তীব্র সুবাস ওনার নাকে এসে লাগল। সুবাসটি যেন স্বাভাবিকের চেয়ে বহুগুণ বেশি তীব্র ছিল। তিনি দরজার আড়াল থেকে উকি দিয়ে যা দেখলেন তা ওনার রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বৈঠকখানার ভিতরে সম্পূর্ণ ঘুটঘুটে অন্ধকার থাকার কথা, কিন্তু সেখানে এক অদ্ভুত স্নিগ্ধ আলো আভা ছড়িয়েছিল। সেই আলোতে তিনি দেখলেন প্রায় 7 থেকে 8 জন, কখনো মনে হলো 10-11 জন মানুষ গোল হয়ে বসে আছে। ওনাদের সবার পরনে ধবধবে সাদা লেবাস। সেই রাতের অন্ধকারেও ওনাদের সাদা পোশাকগুলো থেকে যেন এক ধরনের স্নিগ্ধ আভা বের হচ্ছিল।
ওনারা নিজেদের মধ্যে অত্যন্ত শান্ত ভঙ্গিতে কথোপকথন চালিয়ে যাচ্ছিলেন। ওনাদের চেহারা খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তবে ওনাদের উপস্থিতিতে কোনো হিংস্রতা ছিল না, বরং এক ধরনের রহস্যময় গাম্ভীর্য ছিল। লুকমান সাহেব দরজার কাছে দাঁড়িয়ে থরথর করে কাঁপছিলেন। তিনি সাহস করে ওনাদের পরিচয় জানার জন্য যেমনি এক পা সামনে বাড়ালেন, ঠিক তখনই যেন একটা দমকা হাওয়া বয়ে গেল এবং মুহূর্তের মধ্যে এক তীব্র আলোর ঝলকানিতে সাথে সাথে সম্পূর্ণ বৈঠকখানা ফাঁকা হয়ে গেল। কেউ নেই সেখানে। লোকমান সাহেব সেই রাতে ভয়ে নিজের ঘরে ফিরে আসেন এবং দরজা বন্ধ করে দেন। সকালে উঠে তিনি সম্পূর্ণ পরিবারের সবাইকে রাতের ঘটনা খুলে বলেন, কিন্তু সোলাইমান এবং ওসমান কেউই ওনার কথা বিশ্বাস করতে পারলেন না। সবাই ভাবলেন হয়তো তিনি স্বপ্ন দেখেছেন অথবা মনের ভুল। এই ঘটনার ৩-৪ দিন সম্পূর্ণ শান্তিতে কেটে গেল। কোনো আওয়াজ নেই, কোনো সাদা পোশাকের মানুষের আনাগোনা নেই। কিন্তু পঞ্চম রাতের দিন ঘটনা ঘটল সবচেয়ে ছোট ভাই ওসমানের সাথে। ওসমানের বাড়িটি ছিল ৩ নম্বর সারিতে, ঠিক বৈঠকখানার গা ঘেঁষে। রাত তখন প্রায় ২টো। হঠাৎ ওসমানের ঘরের মূল দরজায় কে যেন অত্যন্ত স্পষ্টভাবে করাঘাত করল। ঠকঠক ঠকঠক ঠকঠক। ওসমানের ঘুম ভেঙে গেল। তিনি বিছানায় উঠে বসলেন। এই মাঝরাতে কে আসতে পারে? তিনি ভেতর থেকে গলা চড়ে জিজ্ঞেস করলেন, কে আছে বাইরে? এত রাতের বেলা কে? বাইরে থেকে একজন বয়স্ক পুরুষের অত্যন্ত গম্ভীর এবং শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, আপনাকে বৈঠকখানায় ডাকা হচ্ছে, একটু এদিকে আসবেন। ওসমান প্রচন্ড অবাক হলেন। এই মাঝরাতে ওনাকে কে বৈঠকখানায় ডাকবে? তিনি দ্রুত বিছানা থেকে নেমে দরজা খুললেন। দরজা খুলতেই তিনি দেখলেন বাড়ির মাঝখানের যে রাস্তাটি বৈঠকখানার দিকে গেছে, সেই রাস্তা দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছিলেন। মানুষটির পরনে সাধারণ পোশাক। ওসমান পেছন থেকে ডাক দিলেন, ও ভাই, আপনি কে? এত রাতে কেন ডাকছেন আমাকে? কিন্তু মানুষটি কোনো উত্তর না দিয়ে সামনের দিকে এগোতে লাগলেন। ওসমানও কৌতূহল বশত ওনার পেছন পেছন হাঁটতে লাগলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওসমান যেমনই বৈঠকখানার কাছাকাছি পৌঁছালেন, সামনে সেই মানুষটি যেন বাতাসের সাথে মিলিয়ে গেলেন। ওসমান থমকে দাঁড়ালেন। ঠিক তখনই ওনার কানে বৈঠকখানার ভেতর থেকে বহু মানুষের গুঞ্জন ভেসে আসতে লাগলো। তিনি ধীর পায়ে বৈঠকখানার খোলা দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। ভেতরের দৃশ্য দেখে ওসমানের শ্বাস আটকে যাওয়ার উপক্রম হলো। সেখানে বিশাল এক মাহফিল হচ্ছে। অসংখ্য মানুষ, সবার পরনে সাদা লেবাস। শুধু তাই নয়, সেই ভিড়ের মধ্যে তিনি ২-৩টো ছোট বাচ্চাকেও দেখতে পেলেন। বাচ্চাগুলো বসেছিল, কিন্তু ওনাদের চোখগুলো ছিল স্বাভাবিক মানুষের মতো নয়। অন্ধকারে বিড়ালের চোখ যেমন চলে, ঠিক তেমনি বাচ্চাগুলোর চোখ থেকে এক অদ্ভুত আলো ঠিকরে বের হচ্ছিল। ওনারা সবাই ওসমানের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। এই দৃশ্য দেখে ওসমানের স্নায়ু আর চাপ নিতে পারল না। ওনার গলা চিরে এক ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো এবং তিনি সেখানেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। ওনার চিৎকার শুনে লোকমান এবং সোলাইমান সাহেব দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলেন। ওনারা এসে দেখেন ছোট ভাই বৈঠকখানার দরজায় অজ্ঞান হয়ে পড়ে আছে। ওনাকে দ্রুত ধরাধরি করে ঘরে নেওয়া হলো। চোখে মুখে পানি ছিটিয়ে যখন ওনার জ্ঞান ফেরানো হলো, তখন সকাল হয়ে গেছে। ওসমান জ্ঞান ফিরে রাতের সম্পূর্ণ ঘটনাটি সবাইকে খুলে বললেন। এবার আর কারো মনে কোনো সন্দেহ রইল না। সম্পূর্ণ পরিবার চরম আতঙ্কে দিন কাটাতে লাগলো। বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, মহিলারা আছেন। ওনাদের সবার নিরাপত্তার কথা ভেবে ৩ ভাই সিদ্ধান্ত নিলেন যে ওনারা বড় কোনো আলেমের কাছে যাবেন। তখন পারিবারিক এবং বন্ধু বান্ধবের নানান খোঁজ খবর পেয়ে ওনারা খোঁজ পেলেন শাহ সাহেবের। শাহ সাহেব ছিলেন অত্যন্ত উঁচু মাপের একজন আধ্যাত্মিক সাধক। ৩ ভাই দীর্ঘ পথ পাড়ি দিয়ে শাহ সাহেবের দরবারে পৌঁছালেন কিশোরগঞ্জে। শাহ সাহেব অত্যন্ত মনোযোগ দিয়ে ওনাদের সম্পূর্ণ ঘটনা শুনলেন। সব শুনে তিনি শান্ত কণ্ঠে বললেন, ভয় পাওয়ার কিছু নাই। আপনারা যাদের দেখছেন ওরা আসলে জিন, তবে ওনারা মুসলমান জিন এবং অত্যন্ত ধার্মিক। আপনাদের ওই বৈঠকখানার চামেলি ফুলের সুবাস ওনাদের ভালো লাগছে, তাই ওনারা রাতে সেইখানে আইসা নিজেদের
মাহফিল বসায়। আপনারা আল্লাহ শুকরিয়া আদায় করেন যে ওনারা মুসলমান জিন। যদি অন্য কোনো অশুভ বা ক্ষতিকর জিন হইত তবে ওনারা এতদিনে আপনাদের অনেক বড় ক্ষতি করত। আপনারা শুধু ওই জায়গা সবসময় পাক পবিত্র রাখবেন যেন ওনাদের ইবাদতে কোনো বিঘ্ন না ঘটে। ভাইয়েরা একটু স্বস্তি পেলেন, কিন্তু লোকমান সাহেব শাহ সাহেবকে বললেন, হুজুর, আমরা তো জায়গা পরিষ্কারই রাখি, কিন্তু আমাদের তো ভয়ও লাগে, আমাদের বাচ্চার যদি কোনো ক্ষতি করে ওনারা। শাহ সাহেব বললেন, ওনারা আপনাদের বাচ্চার কোনো ক্ষতি করবে না, তবে আপনারা নিজেদের আত্মতৃপ্তির জন্য রাতে ঘুমানোর আগে সম্পূর্ণ বাড়িতে আয়াতুল কুরসি পড়া সুরক্ষা বলয় তৈরি করে নেবেন, যেন ওনারা আপনাদের ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে। শাহ সাহেবের কথা মতো ভাইরা বাড়ি ফিরে এলেন। ওনারা বৈঠকখানার দিকে যাওয়া একদম বন্ধ করে দিলেন এবং রাতে ঘুমানোর আগে সম্পূর্ণ বাড়িতে আয়াতুল কুরসির সুরক্ষা বলয় তৈরি করতে শুরু করলেন। কিন্তু এই সুরক্ষা বলয় তৈরি করার পর থেকে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাহিরে চলে গেল। সুরক্ষা বলয় করার প্রথম রাতেই শুরু হলো তাণ্ডব। সকালবেলা ঘুম থেকে উঠে ভাইয়েরা দেখলেন বৈঠকখানার ভিতরে সমস্ত আসবাবপত্র তছনছ হয়ে আছে। ভারী কাঠের চেয়ারগুলোকে কে যেন আছড়ে ভেঙে ফেলেছে। শুধু তাই নয়, রাতের বেলা ওনাদের ঘরের টিনের চালে এবং দরজায় অনবরত বড় বড় পাথর এসে পড়তে লাগলো। সাথে যুক্ত হলো ভয়ঙ্কর সব আওয়াজ। মাঝরাতে বৈঠকখানার দিক থেকে কোনো এক শান্ত গুঞ্জন ভেসে আসে না, বরং ভেসে আসে নারীদের বিকট চিৎকার, গোঙানি আর ভারী জিনিসপত্র টেনে হিচড়ে নিয়ে যাওয়ার শব্দ। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ভাইয়েরা আবারও শাহ সাহেবের কাছে ছুটে গেলেন। লোকমান সাহেব অত্যন্ত আতঙ্কের সাথে বললেন, হুজুর, আপনি বলছিলেন ক্ষতি করব না, কিন্তু এখন তো আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। উনারা আমাদের বাড়িঘর ভাঙতেছে, পাথর ছুটতেছে, আওয়াজ করতেছে ভয়ানক। শাহ সাহেব ভ্রু কুচকে গভীর চিন্তায় মগ্ন হলেন। তিনি বললেন, আপনারা এখন পর্যন্ত যা বর্ণনা করছেন তা কোনো মুসলিম জিনের কাজ হইতে পারে না। মুসলমান জিনেরা কখনো পাথর ছোড়ে না বা আসবাবপত্র ভাঙে না। আমার মনে হচ্ছে যখন আপনারা সুরক্ষা বলয় করতেছিলেন তখন এই মুসলমান জিনেরা ওই জায়গা ছেড়ে চলে গেছে, আর সেই ফাঁকা জায়গায় অন্য কোনো ভয়ঙ্কর শক্তি এসে বাসা বাঁধছে। আমাকে নিজের চোখে গিয়ে দেখতে হইব। পরদিন শাহ সাহেব, জুলফিকার সাহেব এবং ওনার কয়েকজন খাদেম মিলে সিলেটের সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। পথ বেশ দুর্গম হওয়ায় ওনাদের পৌঁছাতে রাত হয়ে গেল। ওনারা যখন সেই বাড়িতে গেলেন চারপাশ তখন নিস্তব্ধ। শাহ সাহেব গাড়ি থেকে নেমে গভীর শ্বাস নিলেন। ওনার মুখমণ্ডলে এক চিন্তার রেখা ফুটে উঠেছে। তিনি বললেন, এইখানে এখন আর কোনো মুসলমান জিন নাই। এখানের বাতাস সম্পূর্ণ বদলাই গেছে। সামিরি ফুলের সুবাসের বদলে এক ধরনের পোড়া আর পচা গন্ধ আছে। আজ রাতে প্রমাণ হয়ে যাইব এখানে কারা বাসা বাঁধছে। আপনারা কেউ রাত 12টার পরে এই বৈঠকখানার দিকে যাবেন না। রাত গভীর হতে লাগলো। 12টা বাজার সাথে সাথে শাহ সাহেব ওনার আধ্যাত্মিক আমল শুরু করলেন। তিনি বৈঠকখানার দিকে মুখ করে বসলেন। হঠাৎ করে চারপাশের পরিবেশ থমথমে হয়ে গেল। বৈঠকখানার ভেতর থেকে ভারী কাঠের চেয়ারগুলো মেঝেতে সজোরে ঘষে টেনে আনার বিকট শব্দ হতে লাগলো। মনে হলো যেন অদৃশ্য কেউ প্রচন্ড রাগে আসবাবপত্রগুলো আছাড় মারছে। এরপর শুরু হলো নারীদের কান্নার আওয়াজ, অত্যন্ত তীক্ষ্ণ ও হৃদয় বিদারক এবং একই সাথে ভয়ঙ্কর সেই কান্নার আওয়াজ। শাহ সাহেব ধীর পায়ে বৈঠকখানার দিকে এগিয়ে গেলেন। আসলাম নানা দূর থেকে যা দেখলেন তা ওনার সারা জীবনের জন্য এক ভয়ের স্মৃতি হয়ে রইল। চামেলি ফুলের গাছগুলোর চারপাশে কুচকুচে কালো পোশাক পরা বেশ কয়েকজন নারী বসে আছেন। ওনাদের মুখমণ্ডল স্পষ্ট নয়, তবে ওনারা যখনই কাঁদছেন বা মুখ খুলছেন ওনাদের মুখ থেকে আগুনের জ্বলন্ত ফুলকি ঝরে ঝরে মাটিতে পড়ছে। ওনাদের উপস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে বাতাস যেন ভারী হয়ে আসছিল। শাহ সাহেব বিন্দুমাত্র বিচলিত হলেন না। তিনি ওনার আমল আরো জোরে সোরে পড়া শুরু করলেন। ওনার পড়ার তেজে সেই কালো পোশাক পরা অশুভ নারী মূর্তিগুলো যন্ত্রণায় ছটফট করতে করতে বিকট চিৎকার করতে লাগলো। ওনাদের চিৎকারে রাতের নিস্তব্ধতা যেন চিরে দিচ্ছিল। এক পর্যায়ে ওনারা একে একে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করলেন।
সম্পূর্ণ বৈঠকখানা যখন শান্ত হয়ে গেল, তখন শাহ সাহেব নিজের ডান হাতের তর্জনী দিয়ে বাতাসে কিছু আয়াত পরে সম্পূর্ণ বৈঠকখানা এবং বাড়িতে একটি শক্তিশালী সুরক্ষা রেখা তৈরি করে দিলেন। সকালবেলা শাহ সাহেব 3 ভাইকে ডেকে বললেন, এখানে আগে মুসলমান জিনেরা মাহফিলে বসতো, কিন্তু আপনারা যখন ঘরের ভেতরে আয়াতুল কুরসি পড়ছেন তখন হয়তো ওনারা জায়গা পরিবর্তন করছে, আর সেই সুযোগে সামিলি ফুলের সুবাসে আকৃষ্ট হয়ে একদল ভয়ঙ্কর সুরাইল ডাইনি এই জায়গায় আস্তানা গাড়ছে। এরে আপনাদের ক্ষতি করার চেষ্টা করতেছে। পাথর ছুড়ছিল। কাল রাতে আমি ওনাদের এখান থেকে চিরতরে বিতাড়িত করছি। ওনারা অনেক শক্তিশালী ছিল। আমি না এলে হয়তো বা আপনাদের প্রাণ নাশ করত। আমি সম্পূর্ণ জায়গায় তাবিজ পুইতা দিছি, সুরক্ষা বলয় তৈরি করে দিছি। ওনারা আর কখনো এখানে আসতে পারবো না। তবে যদি কখনো আবার সেই সাদা পোশাকের মুসলমান জিনেদের দেখতে পান, ভয় পাবেন না। ওনারা আপনাদের ক্ষতি করব না, উল্টা আপনাদের জায়গা পাহারা দিব। এই ঘটনার প্রায় 15-20 দিন পর সেই ভাইয়েরা আবার শাহ সাহেবের কাছে এসেছিলেন। ওনারা অত্যন্ত আনন্দের সাথে জানিয়েছিলেন বাড়িতে আর কোনো সমস্যা হচ্ছে না। তবে রাতের বেলায় আবার সেই চামিল ফুলের সুবেশ ফিরে এসেছে এবং মাঝরাতে শান্ত কণ্ঠে পুরুষদের জিকিরের আওয়াজ শোনা যেত। মুসলমান জিনেরা ওনাদের জায়গায় ফিরে এসেছেন এবং ওনারা এখন সম্পূর্ণ নিরাপদ আছেন। আসলাম নানা এরপরে আমাকে শাহ সাহেবের জীবনের ঘটে যাওয়া আরেকটি হারহিম করা ঘটনা একই সাথে শেয়ার করেছিলেন। এই ঘটনাটি মানুষের লোভ, অন্ধকারের শক্তির সাথে চুক্তির একটি চরম পরিণতি। ঘটনার মূল চরিত্র 2 বোন, বড় বোন নাদিয়া এবং ছোট বোন সাদিয়া। শাহ সাহেবের কাছে একদিন নাদিয়া এবং সাদিয়া এসে হাজির হলেন। ওনাদের চেহারা ফ্যাকাশে, চোখের নিচে গভীর কালো দাগ। ওনারা শাহ সাহেবের পায়ে পড়ে অঝরে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, হুজুর, আমাদের আপনি বাঁচান, আমাদের মারাত্মক ভুল হয়েছে, ওরা আমাদেরকে মেরে ফেলবে। শাহ সাহেব ওনাদের শান্ত করে সম্পূর্ণ ঘটনাটি জানতে চাইলেন। বড় বোন নাদিয়া কাঁপতে কাঁপতে যা বর্ণনা করলেন তা শুনে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। নাদিয়া এবং সাদিয়া ছিলেন অত্যন্ত উচ্চাভিলাষী। ওনারা চাইতেন রাতারাতি বড় লোক হতে। এর জন্য ওনারা বিভিন্ন তান্ত্রিক, কবিরাজ এবং অদ্ভুত সব টোটকা ব্যবহার করতেন, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। একদিন ওনারা কোথা থেকে যেন কালো জাদুর একটি প্রাচীন বই জোগাড় করলেন। সেই বইটিতে লেখা, যদি নির্দিষ্ট কিছু মন্ত্র পড়ে একটি কাঁচা মাংসের টুকরো রাতের বেলা কোনো স্থানে ফেলে আসা যায়, তবে 5 দিন পর সেই মাংস গ্রহণকারী অদৃশ্য শক্তি ওনার বাড়ির ছাদে এসে কাঙ্ক্ষিত টাকা দিয়ে যাবে। শর্ত একটাই, মাংসের সাথে একটি কাগজে টাকার পরিমাণ লিখে দিতে হবে। লোভের বশবর্তী হয়ে 2 বোন এই ভয়ঙ্কর খেলায় মেতে উঠলেন। ওনারা বাজার থেকে কাঁচা মাংস কিনে আনলেন। রাতের বেলা যখন সম্পূর্ণ বাড়ির মানুষ ঘুমিয়ে পড়ত, তখন ওনারা অত্যন্ত সন্তর্পণে ঘর থেকে বের হতেন। ওনাদের একটি ছোট ভাই ছিল যার নাম রাফি। ওনারা কখনো রাফির সাথেও পাহারার জন্য কথা বলতেন। ওনারা গোরস্থানে গিয়ে মন্ত্র পড়ে সেই মাংস 1 লক্ষাধিক টাকার একটি চিরকুট ফেলে আসতেন। এভাবে 5 দিন ওনারা এই কাজ করলেন। এই 5 দিন ওনাদের বাড়িতে এক অদ্ভুত কোমল পরিবেশ বিরাজ করছিল। রাতের বেলা যখন ওনারা ঘরে থাকতেন, ওনাদের ছাদ থেকে এবং জানালার বাহিরে থেকে অত্যন্ত তীক্ষ্ণ এবং সরু গলার আওয়াজ আসত। আওয়াজটা কোনো পাখির নয়, আবার কোনো পশুরও নয়। মনে হতো যেন কেউ অত্যন্ত সরু গলায় বিড়বিড় করে কিছু বলছে। 6ষ্ঠ দিন রাতে ওনারা গোরস্থানে গেলেন না। ওনারা নিজেদের ঘরে শুয়ে টাকার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ রাত 2টোর দিকে ওনাদের বাড়ির ছাদে অত্যন্ত ভারী কিছু পড়ার শব্দ হলো। মনে হলো যেন খুব বড় এবং ভারী কোনো প্রাণী ছাদে এসে লাফিয়ে পড়েছে। এরপর সেই ভারী কদমের সম্পূর্ণ ছাদে হাঁটার শব্দ হলো। 2 বোন খুশিতে আত্মহারা হয়ে গেলেন। ওনারা ভাবলেন নিশ্চয়ই সেই কাঙ্ক্ষিত শক্তি ওনাদের জন্য ছাদের উপরে টাকার বস্তা রেখে যাচ্ছেন। সকাল হওয়ার সাথে সাথে ওনারা দৌড়ে ছাদে গেলেন, কিন্তু সম্পূর্ণ ছাদ ফাঁকা। সেখানে কোনো টাকা তো দূরের কথা, একটা কানাকড়িও ছিল না। ওনাদের মন ভেঙে গেল। ওনারা বুঝলেন যে এই কালো জাদুর বই সম্পূর্ণ ভুয়া। ওনাদের ছোট ভাই রাফিকে কড়া নিষেধ করে দিলেন যে এই ব্যাপারে যেন সে কাউকে কিছু না বলে। 7ম দিনের রাত, নাদিয়া এবং সাদিয়া ওনাদের ঘরে একসাথে ঘুমাচ্ছিলেন। রাত তখন প্রায় 3টে। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ ওনাদের ঘরের দরজায় খুব ধীরলয়ে একটি করাঘাত হলো। ঠক ঠক। ওনারা দুজনেই চমকে উঠলেন।
বড় বোন নাদিয়া কাপা গলায় জিজ্ঞেস করলেন, কে আছে বাইরে? কে? দরজার ওপাশ থেকে একজন মহিলা কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠটি অত্যন্ত শীতল এবং ভাবলেশীন। দরজাটা খোল। বাড়িতে ওনাদের মা ছাড়া আর কোনো মহিলা নেই। এই কণ্ঠ ওনাদের মায়ের নয়, কিন্তু এক অদ্ভুত ঘোরের বশবর্তী হয়ে নাদিয়া বিছানা থেকে উঠলেন এবং ধীরে ধীরে দরজাটি খুলে দিলেন। দরজা খুলতেই তিনি যা দেখলেন তা ওনার আত্মাকে যেন শরীর থেকে বের করে দিচ্ছিল। দরজার ওপাশে কোনো সাধারণ মানুষ দাঁড়িয়ে নেই। মাটি থেকে প্রায় 1 ফুট শূন্যে ভাসছে এক মহিলা। ওনার পরনে গাঢ় কালো পোশাক, ওনার চেহারা অত্যন্ত ফ্যাকাশে এবং নিষ্প্রাণ, যেন বহু বছর আগে মৃত কোনো লাশ। সেই মহিলা অত্যন্ত রাগান্বিত দৃষ্টিতে নাদিয়ার দিকে তাকিয়েছিল। নাদিয়া কিছু বুঝে ওঠার আগেই সেই শূন্যে ভাসমান নারী মূর্তিটি যেন কোথায় চলে গেল। নাদিয়া দ্রুত ঘরের দরজা বন্ধ করে থরথর করে কাঁপতে কাঁপতে সাদিয়াকে সম্পূর্ণ ঘটনাটি বললেন। ওনারা ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। কিন্তু ওনাদের সেই ভয়ের মাত্র সেদিন শুরু হয়েছিল। সেই রাত থেকে ওনাদের ঘরে এক অদৃশ্য শক্তির তাণ্ডব শুরু হতে লাগলো। মনে হচ্ছিল যেন ঘরের ভেতরে কেউ প্রচন্ড জোরে চিৎকার করছে, জিনিসপত্র ভাঙচুর করছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই শব্দগুলো শুধু ওনারা 2 বোনই শুনতে পাচ্ছিলেন। বাড়ির অন্য সদস্যরা যারা পাশের ঘরেই ঘুমাচ্ছিলেন, ওনারা কিচ্ছু শুনতে পাচ্ছিলেন না। ওনারা ভয়ে আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। আয়াতুল কুরসি পড়ার পর শব্দগুলো সাময়িকভাবে বন্ধ হয়ে গেল। কিন্তু ওনাদের জীবন এক জীবন্ত নরকে পরিণত হলো। দিনের বেলাতেও ওনারা একা থাকতে পারতেন না। ওনারা যখনই একা হতেন, ঘরের কোণে বা ওনাদের ঠিক পেছনে একটি কালো ছায়া মূর্তি এসে দাঁড়াতো। যেই ওনারা সেদিকে তাকাতেন, মূর্তিটি চোখের পলকে মিলিয়ে যেত। রাতের বেলা যখন ওনারা গভীর ঘুমে আচ্ছন্ন থাকতেন, তখন মনে হতো কে যেন ওনাদের বুকের উপরে বিশাল পাথর চাপিয়ে দিয়েছে এবং অদৃশ্য 2 হাত দিয়ে ওনাদের গলা টিপে ধরেছে। ওনারা দম নিতে পারতেন না, গঙ্গাতে থাকতেন। বাধ্য হয়ে ওনারা কোরআন শরীফ বুকে জড়িয়ে ঘুমাতে শুরু করলেন। কোরআন সাথে থাকলে সেই শক্তি ওনাদের শারীরিকভাবে আক্রমণ করতে পারত না ঠিকই, কিন্তু ওনাদের কানের কাছে এসে সারা রাত ফিস করতেন। সব শুনে শাহ সাহেব অত্যন্ত রাগান্বিত হলেন। তিনি ওনাদের ভর্ৎসনা দিয়ে বললেন, আপনারা নিজেদের লোভের জন্য নিজেদের মরণ ডাকছেন। কালো জাদু করে বা মন্ত্র পড়ে আপনারা কি ভাবছিলেন জিন আপনার করে টাকা দিয়ে যাইব? এত সহজেই জগৎ? আপনারা গোরস্থানে গিয়ে মাংস দিয়ে এক ভয়ঙ্কর অশুভ আত্মারে নিমন্ত্রণ করে নিজের বাড়িতে নিয়ে আসছেন। আত্মা না, এরা তো আপনারা আত্মা মনে করেন, এরা আসলে জিন। সেই জিন যখন একবার মানুষের মাংসের স্বাদ পাওয়া যায়, সে সহজে তাকে ছাড়ে না। সে এখন আপনাদের সম্পূর্ণ পরিবারের প্রাণ কেড়ে নেওয়ার জন্য আপনার পিছে। মানুষের মাংস কেন বললাম জানেন? কারণ এই মাংসে আপনাদের স্পর্শ আছে, গন্ধ আছে। শাহ সাহেব ওনাদের কিছু শক্তিশালী তাবিজ দিলেন। একটি তাবিজ ওনাদের গলায় পড়তে বললেন এবং আরেকটি তাবিজ ওনাদের ঘরের মূল দরজায় লাগাতে বললেন। তিনি বললেন যে এই তাবিজগুলো সে অশুভ শক্তিকে আটকে রাখবে। 2 বোন তাবিজ নিয়ে বাড়ি ফিরে গেলেন। কিন্তু পরদিন সকালে ওনাদের মা শাহ সাহেবের কাছে ছুটে এলেন। ওনার চোখ মুখ আতঙ্কে নীল। তিনি এসে বললেন, হুজুর, আপনি কি তাবিজ দিয়েছেন? ওই তাবিজ লাগানোর পর থেকে তো আমাদের বাড়িতে যেকেই দায় হয়ে যাচ্ছে। শুধু মেয়েরা ভয় পেত। কাল রাত থেকে সম্পূর্ণ বাড়ি যেন নরক। আমরা রাতে কেউ ঘুমাতে পারিনি। বাড়ির ভেতরে একটি বাথরুম থেকে সারা রাত একজন মহিলার বিভৎস কান্নার আওয়াজ এসেছে। সে শুধু চিৎকার করছিল আর বাথরুমের দরজার ভেতর থেকে সজোরে ধাক্কা দিচ্ছিল। মনে হচ্ছিল সে যেন দরজা ভেঙে আমাদের সবাইকে মেরে ফেলবে। আপনি আমাদেরকে বাঁচান। শাহ সাহেব বুঝতে পারলেন পরিস্থিতি কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। সেই অশুভ সত্তা, যে আসলে একটি পরী বা মহিলা জিন, সে তাবিজের শক্তির কারণে বাড়ি থেকে বের হতে পারছে না। সেই বাথরুমটিতে আটকা পড়েছে এবং রাগে উন্মত্তের মতো হয়ে গেছে। শাহ সাহেব অবিলম্বে ওনাদের বাড়িতে গেলেন। শাহ সাহেব ওনাদের বাড়িতে প্রবেশ করে সেই বাথরুমের দিকে এগিয়ে গেলেন। বাথরুমের দরজাটি বাইরে থেকে বন্ধ ছিল, কিন্তু ভেতর থেকে ক্রমাগত আঁচড়ানো এবং ধাক্কা দেওয়ার শব্দ আসছিল। শাহ সাহেব অত্যন্ত শান্তভাবে ওনার পকেট থেকে একটি বিশেষ তালা বের করলেন। তিনি দীর্ঘক্ষণ ধরে কিছু সূরা এবং আয়াত পড়ে সেই তালাটিতে ফু দিলেন। এরপর তিনি সেই আয়াত পড়া তালাটি বাথরুমের দরজা বাইরে থেকে লাগিয়ে দিলেন। তালা লাগানোর সাথে সাথে ভেতর থেকে ভয়ঙ্কর আকাশ বাতাস কাঁপানো চিৎকার ভেসে এলো। মনে হলো কেউ যেন জীবন্ত আগুনে পড়ে যাচ্ছে। শাহ সাহেব বাড়ির সবাইকে কড়া নির্দেশ দিলেন, এই বাথরুমের দরজা আর কোনোদিন খোলা যাবে না। ভেতর থেকে যতই আওয়াজ হোক, যতই মনে হোক কেউ ভেতরে আগুন লাগছে, কেউ মারা যাইতেছে, আপনারা ভুল করে দরজা খুলবেন না। আমি ওই পরীরে চিরতরে এই বাথরুমে ভেতরে বন্দি করে দিছি।
ওরে যদি জোর করে তাড়ানোর চেষ্টা করি তবে সে আপনাদের যে কোনো একজনের জান নিবে, তাই এখানে বন্দি থাকুক, এটাই ভালো। এরপর শাহ সাহেব ছাদে গিয়ে 3 কোণায় 3টি বিশেষ তাবিজ পুড়িয়ে সম্পূর্ণ বাড়িটিকে একটি শক্তিশালী সুরক্ষা করে দিলেন। তিনি নাদিয়া এবং সাদিয়াকে নির্দেশ দিলেন যেন সেই কালো জাদুর বইটি পুড়িয়ে ফেলা হয়। 7 দিন পর বোন এবং নাদিয়া শাহ সাহেবের দরবারে এসে জানালেন, প্রথম 3 দিন বাথরুমের ভেতর থেকে প্রচন্ড গঙ্গানি এবং দরজা ভাঙার শব্দ আসছিল, কিন্তু 3 দিন পর সব শব্দ চিরতরে বন্ধ। ওনারা এখন শান্তিতে ঘুমাতে পারছেন। সেই কালো ছায়া আর কখনো সামনে আসেনি। আসলাম নানা বলেছিলেন, এই ধরনের কালো জাদুর চর্চা মানুষকে শুধু ধ্বংসের দিকেই নিয়ে যায়। অশুভ শক্তির সাথে করা চুক্তি সবসময় মৃত্যুই ডেকে আনে। নানার স্মৃতি থেকে এই ছোট ছোট কিছু ঘটনার কথা আমি আপনাদেরকে বলছি। এটি ছিল সামিরা নামের এক তরুণীর ঘটনা, খুবই ছোট একটি ঘটনা। সামিরা মাগরিবের পর বাড়ির পেছনে একটি পুরাতন গাছে দোলনা বেঁধে দোল খাচ্ছিল। সন্ধ্যার পর অন্ধকার যখন ঘনিয়ে আসে তখন এই ধরনের বড় বড় গাছের ভয়ঙ্কর যে এই জিনিসগুলি থাকে এরা অবস্থান নেয়। এরা সাধারণত মহিলা জিন হয়ে থাকতে পারে, আবার পুরুষ জিন হয়ে থাকতে পারে, বা দলবদ্ধ হতে পারে। সামিরা যখন মাগরিবের পর দোল খাচ্ছিল তখন একটি পরী তার উপরে ভর করেছিল। এরপর থেকে সামিরা রাতের বেলা অদ্ভুত আচরণ শুরু করে। মাঝরাতে সে একা একা হাসতো আর তার কণ্ঠস্বর একজন বয়স্ক মহিলার মতো মনে হতো। শাহ সাহেব যখন তাকে দেখতে যান তিনি বুঝতে পারেন যে এটি সাধারণ কোনো জিন নয়। তিনি অত্যন্ত শক্তিশালী এবং আমলের মাধ্যমে সেই পরীকে হযরত সুলাইমান আলাইহিস সালামের কসম দিয়ে বাধ্য করেন যেন সামিরাকে ছেড়ে চলে যায়। এই অশুভ সত্তারা বা জিনেরা যদি একবার হযরত সুলাইমান আলাইহিস সালামের কসম খায় তবে ওনারা তা কখনো ভঙ্গ করতে পারেন না। সামিরা অসুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু সে জানিয়েছিল প্রতিদিন ঠিক মাঝরাতে ওনার ঘরের বাইরে থেকে সেই পরীর কান্নার আওয়াজ ভেসে আসতো এবং ওনাদের বাড়ির ছাদের উপর দিয়ে একটি অদ্ভুত বিশাল ডানার পাখি ওড়ার শব্দ পাওয়া যেত। শাহ সাহেব ওনাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এই অশুভ শক্তি আর কোনো ক্ষতি করতে পারবে না। সে শুধু দূর থেকে ওনাকে ভয় দেখানোর চেষ্টা করছে। এরকম ছোট ছোট ঘটনা সহ আসলাম না আমাকে আরো বড় কিছু ঘটনা বলেছেন, যেগুলো আমি একে একে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। এই ছিল আপনাদের জন্য কালেক্ট করা আমার আজকের ঘটনা। যদি ভালো লেগে থাকে আমি সকলের কাছে কৃতজ্ঞ, আর যদি ভালো না লাগে তবে আমাকে ক্ষমা করবেন এবং আপনারা আমাকে বলতে পারেন আপনারা কি টাইপের ঘটনা শুনতে চান। আমি সেরকম ভাবেই ঘটনা আপনাদের সামনে আনার চেষ্টা করব। আমি মোহাম্মদ সাবিত আলম, ময়মনসিংহ বিভাগ থেকে আজকে বিদায় নেব। তবে যাবার আগে বলতে চাই যে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত.com শুনতে থাকুন। মোহাম্মদ সাবিত আলম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। তবে যাবার আগে বলতে চাই, দেখা হবে নতুন কোনো সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যারা এখনো পর্যন্ত আমাদের ওয়েবসাইট ভিজিট করেননি চলে যান www.booth.com.bd তে এবং সেখানে গিয়ে দেখুন অসংখ্য কন্টেন্ট রয়েছে এবং সেখানে আপনারা পেয়ে যাবেন অন্য ভুবন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে সেখানেও সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করুন টু গেট অল দ্য নোটিফিকেশনস। আমরা আজকের মতো বিদায় নেব, ফিরে আসবো আবারও খুব দ্রুত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রাসেল ভাই আমার সালাম নেবেন। আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল হাসান, আমি জেলা লালমনিরহাট থেকে বলছি। আমি যে ঘটনাটা বলতে চাচ্ছি সে ঘটনাটা আমাদের এলাকায় না ঘটলেও পাশের এলাকায় ঘটেছে। আমি সেই দিন সকাল 9টা বাজে আমি লালমনিরহাটে যাব। আমি সকালে গোসল টোসল করে খাওয়া দাওয়া করে, তখন তো কোনো বেশি একটা অটোও ছিল না, গাড়ি ঘোড়াও ছিল না। আমি আমার একটা সাইকেল ছিল, বাইসাইকেল ছিল, সেই সাইকেলে করে আমি রওনা দেই। আমি যখন সাপটিবাড়িতে যাই আমার বাড়ি থেকে 5 কিলো দূরে, আর সেখান থেকে সাপটিবাড়ি থেকে আবার লালমনিরহাট মিনিমাম 7 কিলো হবে। আমার বাড়ি থেকে মোটামুটি 13 থেকে 14 কিলো। আমি সাপটিবাড়ি
মানে পৌঁছি নাই, আর কিছু দূর গেলে মানে সে জায়গায় পৌঁছে যাব। হঠাৎ করে মানে ছিপ ছিপ করে মানে হালকা করে বৃষ্টি মানে পড়তাছে। আমি জোরে মানে সাইকেল টান দিয়ে আমি ওই সাপটি বাড়ির কাছেই গেলাম। মানে একটা মোড় আছে সাপটি বাড়ির এপাশে, সেই মোড়ের মাঝে একটা তেঁতুল গাছ আছে। তেঁতুল গাছটা মিনিমাম 200 থেকে 250 বছরের হবে, এত পরিমাণ মোটা হয়েছে। আমি সেই জায়গায় যে মানে দাঁড়িয়ে রইলাম, মানে হালকা পাতলা বৃষ্টি হয়তো মানে শরীরে পড়ে না। তা আস্তে আস্তে দেখি মানে বৃষ্টি মানে জোরে পড়া শুরু হলো। আমি তখন ওই তেঁতুল গাছের পাশেই একটা স্কুল আছে, স্কুলের বারান্দায় গেলাম। বারান্দায় যে মানে ওখানে দাঁড়িয়ে আছি আমি। তো 5-7 মিনিট আমি সেখানে অপেক্ষা করলাম। তা বৃষ্টি মানে এমন বৃষ্টি মানে ভালো হওয়ার মতো না, মানে হালকা পাতলা বৃষ্টি চিপচিপ করে পড়ছে, মানে গান শুরু হয়ে গেছে। আমি সেখানে দাঁড়িয়ে আছি। তখন হঠাৎ করে আদিতমারির থেকে একটা বাস আসে, আর লালমনিরহাট থেকে একটা মানে লোক আসে, মানে মাস্টার আসে বাইকে করে। ওই তেঁতুল গাছের গোড়ায় মোটামুটি সে জায়গায় ওটা মোড় বলাই চলে, মানে এমন সিস্টেমে মোড়টা এখন খুব রিক্সের মোড়। এখন সে মাথায় বাইকেলা ভাইটার মাথায় হেলমেট ছিল, আর সে বেশি একটা রানিংয়েও ছিল না, সর্বোচ্চ গাড়ি ছিল তার বাইক ছিল 35 থেকে 40-এ। এখন সে ওই মোড়ের মধ্যে মানে হালকা স্পিডও মানে কমায় নাই, ওই অবস্থায় যাওয়ার আছে 35-40 স্পিড, সেটা তো একটা বেশি স্পিড না। এখন পশ্চিম পাশ থেকে যে বাসটা আসলো সে অনেক রানিংয়েই ছিল। সে যদি চাইতো মানে লোকটাকে আরও কিছু সাইড দিয়ে ও পাশে বাসটা চাপাইতে পারতো। সে বাসটা মানে একবারে চাপায় নাই, মানে একবারে রং সাইডে বাসটা চাপাই দিছে। এখন এই বাইকেলা ভাইটাক বাজের পেছনটা দিয়ে এমনভাবে একটা বাড়ি দিল, মিনিমাম বাইক থেকে 6 হাত দূরে যে বাইকেলা ভাইটা পড়ে গেল। মানে তার শরীরে বাড়ি লাগে নাই, তার বাড়িটা লাগছে মাথায় হেলমেটে, ছিটকে পড়ে গেল। আমি তখন সেখানে দেখে মানে অবাক হয়ে গেলাম, এটা কি কাণ্ড হয়ে গেল। তখন মোটামুটি 10টার ওই দিকে হবে, 10টা সাড়ে 10টার ওই দিকে হবে। আমি বাড়ি থেকে যেতে মোটামুটি 30 থেকে 35 মিনিট গেছে। আর আমি ওখানে তো দাঁড়িয়েই ছিলাম অনেকক্ষণ, সেখানে অনেক সময় লাগছে। আমি তখন লোকটার কাছে দৌড় দিয়ে গেলাম। যাওয়ার পরে আমি তার হেলমেটটা অনেক মানে হুড়াজোড়া মানে করবে লাগছি, মানে হেলমেটটা আমি খুলে নেব, তা আমি পাচ্ছি না। তৎক্ষণে আশেপাশে লোক ছিল, তারা দৌড়ে আসলো। আসার পরে সে ভাই সহ আমি ছিলাম, হেলমেটটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে সে ভাইটা শুধু একটা কথাই আমাদেরকে বলল, ভাই আমার বাইকটা দেখেন আর আমার বাড়িতে একটু ফোন দেন, আমার ফোনে নাম্বার আছে। তা খালি বললাম, বলে ভাই মানে নাম্বারটা বলেন, বলে না নাম্বার আছে, সেভ করা আছে। কি নামে আছে তার নাম বললো, লাস্টে কত সেটা বললো। আমরা সেই বাড়িতে ফোন দেই, তার ওয়াইফ ধরার পরে কইলাম আপনার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করেছে। তৎক্ষণে তারা সেখানে আসলো। এই 8-10 মিনিটের মধ্যেই লোকটার মানে নাক দিয়ে আর কান দিয়ে ব্লাড আসলো। ব্লাড যখন আসলো তখন আমি বললাম, বলে ভাই তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে নেওয়ার ব্যবস্থা করে। তৎক্ষণেই তার ওয়াইফ চলে আসলো। আসার পরে অ্যাম্বুলেন্স ফোন দিল, অ্যাম্বুলেন্স আসলো, অ্যাম্বুলেন্সে উঠালো। ওঠার পরে তাকে ক্লিনিকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরেই তাকে এমার্জেন্সিতে নেয়। এমার্জেন্সিতে নেওয়ার পরে তাকে আইসিইউতে দেয়। আইসিইউতে দেওয়ার পরে তাকে ডাক্তার মৃত ঘোষণা করে। এখন এরকম একটা চোখের সামনে মানুষ মারা গেলে মাথা ঠিক থাকার কথা না। আর মূলত হচ্ছে ওই মোড়ে আর ওই তেঁতুল গাছের গোড়ায় প্রায় অ্যাক্সিডেন্ট হয়। এটা ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করে না, এটা ওই তেঁতুল গাছে
ওটা কোনো মানে জিনিস আছে, এমনও যে ভূত পেতনি জিনিস আছে, সে মাঝে মাঝে জিনিসটা বাইর হয়, মানুষকে পেছন থেকে ডাক দেয়, আর ওই জিনিসটাই সেখানে অ্যাক্সিডেন্টটা করায়। আর সেখানে যে কোনো গাড়ি যাক, বাস যাক, ট্রাক যাক, মোটরসাইকেল যাক, যদি সেখানে একটু হালকা করে তাহলে হয়তো সে অ্যাক্সিডেন্টটা হয় না। আর যারা মানে পরোয়া দেখে মানে গাড়ি জোরে টান দেয়, তাদেরকেই ওই জিনিসটা ভর করে অ্যাক্সিডেন্টটা করিয়ে দেয়। তা আসলে রাসেল ভাই, আমার গল্পটা এ পর্যন্তই। আমি গল্পটা মানে মিথ্যা মানে আশ্রয় নেই নাই, এটা সত্যি গল্প। তো যদি লিসেনার আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, আপনাদের কাছে এটাই অনুরোধ। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার, স্বাগতম জানাচ্ছি আমাদের এবারে থার্সডে নাইটের 207তম এপিসোডের প্রথম ঘটনায়। এই ঘটনাটা আমি পেয়েছি আমার স্টুডেন্ট তাহিয়ান আল আশফানুর রহমানের কাছ থেকে, যার দেশের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িয়া গ্রামে। ঢাকায় তার ঠিকানা, ধানমন্ডির শিকদার মেডিকেল অ্যাপার্টমেন্টে লেখাপড়া করছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে 10ম শ্রেণী বিজ্ঞান বিভাগে। ঘটনাটি তাহিয়ান সংগ্রহ করেছে তার দাদির কাছ থেকে। ঘটনাটির সময়কাল অনেক আগের, এত আগের যে ওই সময়ের কোনো ব্যক্তি এখন আর বেঁচে থাকার কথা নয়। মানুষের মুখে মুখে এই ঘটনাটি অনেক দিন ধরেই প্রচলিত হয়ে আছে। গুরুদাসপুর উপজেলার ঠিক কোন গ্রামে ঘটনাটি ঘটেছিল তা জানা যায় না, এমনকি এই ঘটনাটি যাদের সাথে ঘটেছে তাদের এক্সাক্ট নামটা জানাটাও মুশকিল। তবে বহুকাল ধরে এই ঘটনাটি মানুষের মুখে মুখে এমনভাবে প্রচলিত হয়ে আছে যে এখনো নাকি দুষ্টু বাচ্চাদেরকে রাতের বেলা এই ঘটনার কথা বলে মায়েরা ঘুম পাড়িয়ে থাকেন। তো চলুন ঘটনায় চলে যাই। ওই সময়ের প্রেক্ষাপটে কিন্তু মেয়েদের অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যেত। তো এমনই একজন মেয়ে যার নাম হচ্ছে আয়শা, তার বয়স 11 কি 12 বছর ছিল। ওই গ্রামেরই একটা ছেলে যার নাম ছিল সলিম, এই সলিমের সাথে তার বিয়ে হয়ে যায়। এই সলিম কিন্তু মানুষ হিসেবে যথেষ্ট ভালো মানুষ ছিল। আর ওই সময় সলিমের বয়স কিন্তু যে বেশি ছিল তা না, তার বয়স ওই সময় 18 থেকে 20 বছর এরকমটা ছিল। এই সলিমের বাবা আবার স্থানীয় একজন জমিদারের কাজ করতেন, জমিদারের সাথে তার সম্পর্ক ভালো ছিল। তো সলিম বিয়ের আগে থেকেই জমিদারের টুকিটাকি কাজ করে দিতেন। আর জমিদার মুসলিম জমিদার ছিলেন এবং মানুষ হিসেবে জমিদার ভালো মানুষই ছিলেন। স্থানীয় লোকদের প্রতি সে যথেষ্ট সদয় ছিল, যদিও বা কিছু নিয়ম কানুন মেনটেন করার জন্য একটু রাগী ভাব বাহ্যিকভাবে দেখালেও মানুষ হিসাবে উনি ছিলেন অসাধারণ। বিয়ের পর সলিম জমিদারের কাজটি ছেড়ে দিয়ে নিজে কিছু চাষাবাদ শুরু করে আর রাতের বেলা মাছ ধরত। তো এই যে নাটোর, ওখানে যে বিল রয়েছে চলন বিল, তো ওই সময়ের প্রেক্ষাপটে চলন বিলের অবস্থান বা কেমন দেখতে ছিল এটা বলা মুশকিল। তবে এই ঘটনায় যেহেতু বিলের একটা বিষয় আছে, তাহলে ধারণাই আমরা করতে পারি এটা চলন বিল হতে পারে, কিন্তু এক্সাক্ট বলা মুশকিল এটা কোন বিল ছিল। তো যাই হোক, সে চলন বিলে মাছ ধরত। এক রাতের ঘটনা, সে মাছ ধরতে গিয়েছে তার কিছু বন্ধু বান্ধবদের সাথে। তো মাছ ধরতে ধরতে সে একটু একাকী হয়ে গেছে। একাকী বলতে কি, যে সাথে যে বন্ধু বান্ধবরা রয়েছে তারা তো তাদের মতো করে মাছ ধরছে, হারিকেন সাথে নিয়ে আসছে। তখন তো এরকম টর্চ লাইট ছিল না, হারিকেনের আলো দেখা যাচ্ছে দূরে দূরে তারা মাছ ধরছে। ওই আলো দেখে শনাক্ত করা যায় কে কোথায় আছে। আর যেখানে তারা মাছ ধরছিল আশেপাশে ডাঙা যেগুলো আছে, অর্থাৎ ভিটার মতো জায়গা রয়েছে, এখানে কিন্তু ঝোপঝাড় রয়েছে। মাছ ধরতে ধরতে এই সলিমের জল বিয়োগ করার প্রয়োজন পড়ে। তো সলিম কাছাকাছি একটা ভিটার ওখানে যায়, সেখানে গিয়ে ঝোপের এক পাশে জল বিয়োগ করে। জল বিয়োগ করে যখন সে উঠে দাঁড়িয়েছে তখন সে দেখতে পায় তার থেকে কিছুটা দূরে মোটামুটি 7 কি 8 ফুট উচ্চতার একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। এটার হাত পা বোঝা গেলেও হাত পা দেখতে কেমন বোঝা যাচ্ছে না, অনেকটা ধোঁয়ার মতো। ধোঁয়া যদি কেন্দ্রীভূত হয়ে কোনো একটা শেপ তৈরি করে অনেকটা ওই রকম, তবে এটার দুটো চোখ রয়েছে এবং চোখ দুটো আগুনের মতো জ্বলছে, এটা বোঝা যাচ্ছে। অবয়বটা কিন্তু ঠায় দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া করছে না। প্রথম দিকে এই সলিম সে চিন্তা করছে যে আসলে আমি কি দেখলাম, এটা কি ঝোপঝাড়েরই কোনো একটা অংশ না কি এটা, না ওখানে জোনাকি পোকা জ্বলছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করি।
সেও ওই অবয়বটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে আছে। এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে সে সম্মোহিত হয়ে গেছে। কতক্ষণ এভাবে তাকিয়ে আছে সে জানে না, সে কিন্তু ভয় পায়নি ওই সময়। একটা পর্যায়ে তার বন্ধুদের দূর থেকে ডাক শুনেছে, এই সলিম তুই কোথায়? সে আবার ওখান থেকে উত্তর দিয়েছে, এই আমি আসি, এখানে আসতেছি। এই বলে সে কিন্তু ওখান থেকে আবার চলে এসে আবার মাছ ধরতে শুরু করে। এর মধ্যে ঘটে একটা ঘটনা। সে যে মাছ ধরতে শুরু করেছে, হঠাৎ করে মনে হলো যে আবার পেছন দিকে তাকিয়েছে পেছন দিকে। তাকানোর পর দেখা গেল ওই যেই ঝোপটা, যেখানে সে যে অবয়বটাকে দেখেছিল, ওখানে ওই অবয়বটা এখনো দাঁড়িয়ে আছে, চোখ দুটো জ্বলছে। তবে তার কাছাকাছি অন্য কোনো বন্ধু বান্ধব ছিল না, তো একটু দূরে দূরে ছিল আর কি। হঠাৎ করে দেখতে পেল ওই অবয়বটা মনে হচ্ছে ধোয়ার মতো হয়ে, একটা সাদা ধোয়ার মতো হয়ে তার দিকে ধেয়ে আসতে শুরু করেছে। সলিম কিন্তু ভয় পায়নি, ওখানে দাঁড়িয়ে আছে। ওই ধোঁয়াটা তার কাছাকাছি চলে যখন এসেছে, তখন মনে হলো এটা ধোঁয়া না, অনেক সময় বাতাসে আমরা ধুলোবালি দেখি না, মনে হচ্ছে ওই রকম ধুলোবালি। আর এই ধুলোবালি তার নাক এবং মুখ দিয়ে সাথে সাথে ঢুকে গেল। এরপরে ওই জিনিসটার আর কোনো অস্তিত্বই নেই। যখনই ঢুকে গিয়েছে, সে হাঁচি দিতে শুরু করেছে আর কাশতে শুরু করেছে। এত জোরে কাশতে শুরু করেছে যে আশেপাশের বন্ধুরা বলছে, কিরে তোর কি ঠান্ডা লেগে গেল কিনা? তো সলিম বলে, আরে না, কি যেন ঢুকেছে নাকে মুখে। তো এরপর সলিম মাছ ধরতে শুরু করেছে। মাছ ধরছে আর সে কিন্তু মাঝে মাঝে কাশি দিচ্ছে, হাঁচি দিচ্ছে, এরকম কিন্তু হচ্ছে। অনেকক্ষণ এভাবে মাছ ধরার পর বন্ধু বান্ধবদের সাথে সে বাড়িতে চলে আসে। তার বন্ধু বান্ধবরা যে যার বাড়িতে চলে যায়, সেও তার বাড়িতে আসে। কিন্তু মাঝে মাঝে সে কিন্তু এরকম হাঁচি কাশি দিচ্ছিল। বন্ধু বান্ধবরা বলছিল, আজকে তোর ঠান্ডা লেগে গেছে রে। যাই হোক, সলিম বাড়িতে যায়, তার স্ত্রী আয়শাকে ডেকে তোলে। এরপর যে মাছগুলো ধরেছে সে আয়শাকে এগুলো বুঝিয়ে দেয়। তারপর সলিম ঘুমিয়ে পড়ে। সলিমের যখন ঘুম ভাঙে, তখন সে বুঝতে পারল তার স্ত্রী আয়শার ধাক্কা ধাক্কিতে ঘুম ভেঙেছে। মানে সহজে সে ওঠেনি, অনেক ধাক্কা ধাক্কি করতে হয়েছে। দেখা গেল অনেক বেলা হয়ে গিয়েছে, তার তো মাঠে যেতে হবে। তার স্ত্রী বলছিল যে, কি ব্যাপার, তোমার কি কোনো সমস্যা হয়েছে, ঠান্ডা লেগেছে? সারা রাত কিন্তু ঘুমের মধ্যে তুমি কাশি দিয়েছো, ঘটনাটা কি? সলিম বুঝতে পারলো যে তার গলাটা বেশ ব্যথা হয়ে আছে আর তার আবারও কাশি শুরু হয়েছে। ঘুমের মধ্যে যে কাশি দিয়েছে এটা তার আর স্মরণে নেই, কিন্তু এবার তার কাশি আবার শুরু হয়েছে। আর কাশি দিতে দিতেই এবার কিন্তু কাশির সাথে রক্ত বের হওয়া শুরু হয়েছে। যখন কাশির সাথে রক্ত বের হওয়া শুরু হয়েছে, তখন কিন্তু চিন্তা করা তো এটাই স্বাভাবিক যে তার যক্ষা হয়েছে। তার স্ত্রী, তার বয়স 11 কি 12 বছর, সে তো আর ওই বয়সে কি বুঝবে আর কি, ওই বয়সের একটা মেয়ে কতটুকুই বা বুঝতে পারে। সে আসলে এত কিছু কিন্তু বোঝে না, আর এত কিছু বোঝার বয়সও কিন্তু তার ছিল না। তবুও তার স্বামীর এই অবস্থা, আর তার মা বাবার বাড়িটা কিন্তু বেশ দূরে। তখনকার সময়ে যদি পায়ে হেঁটে যেতে হতো আর কি, তখন মোটামুটি সারাদিনই লেগে যেত। আর এখনকার সময়ে ঘন্টাখানেক সময় লাগবে, এরকম একটা অবস্থা আর কি। তো ওই সময়ে সে বাড়ি ছেড়ে কোথাও চলে যাবে। এদিকে কিন্তু এই সলিমের মা বাবা মারা গিয়েছিল। তো সলিমের মা বাবা নাই, তার শ্বশুর শাশুড়ি নাই, সলিমের অন্য কোনো ভাই বোনও ছিল না, যার কারণে এই বিষয়ে যে কারো সহযোগিতা নেবে এটাও কিন্তু সম্ভব হচ্ছিল না। এদিকে সলিমের অন্য কোনো চাচাও ছিল না, অর্থাৎ সলিমের বাবাও ছিল তার বাবার একমাত্র সন্তান, অন্য কোনো আত্মীয় স্বজন তেমন কেউ নাই। আর ওই সময় কিন্তু একটা বাড়ি থেকে আর একটা বাড়ির দূরত্ব অনেক বেশিই ছিল। কি করবে না করবে বুঝতে পারছে না এই আয়শা। তখন সে কি করলো, সে যে প্রতিবেশী ছিল দূরে হলেও আর কি, তাদেরকে বলল। যখনই তারা শুনেছে যে সলিমের কাশির সাথে রক্ত বের হওয়া শুরু হয়েছে, তখন চিন্তা করছে যক্ষা হয়েছে। আর যার হয় যক্ষা তার নাই রক্ষা, একটা কথা প্রচলিত ছিল। ওই সময়ের বাস্তবতায় এটা আসলে ঠিকই ছিল, কারণ যক্ষা হলে তখন আর কাউকে বাঁচানো যেত না। এখন না হয় আধুনিক চিকিৎসার কারণে আল্লাহর রহমতে এটার একটা সমাধান হয়েছে। যখন তারা শুনেছে এই কথা, পুরো গ্রামে ছড়িয়ে গেল সলিমের যক্ষা হয়েছে। এই যে একটা মেয়ে 11-12 বছর বয়সী, তার আসলে কি অবস্থা হবে চিন্তা করেন। তবে আমি বলছি 11-12 বছর বয়সী,
বয়সটা আরেকটু বেশি হবে, কেননা ওই সময় তার কিন্তু একটা সন্তান হয়েছে। বিয়ের পরে বেশ কিছুটা সময় তো চলে গেছে, তখন হয়তোবা তার বয়স 14-15 বা এরকম কাছাকাছি হতে পারে আর কি। এখন সে কি করবে? বাচ্চাকে নিয়ে তার স্বামীকে রেখে এখন এত দূরে, তার মা বাবার কাছে খবরও দিতে পারছে না। আর যখনই মানুষজন শুনেছে যে যক্ষা হয়েছে, সবাই এড়িয়ে যাচ্ছে, তাদের সাথে কেউ কথাই বলতে চাচ্ছে না, এমন একটা অবস্থা। কি করা যায়? যাই হোক, একটা সময় একজন হুজুরকে কোনোভাবে ম্যানেজ করতে সক্ষম হলেন এই আয়শা। হুজুর আসলেন, আসার পর হুজুর বললেন যে আমার যতটুকু এলেম কালাম আছে তাতে মনে হচ্ছে যে সলিমের যক্ষা হয়নি। সলিমের সাথে খুব শক্তিশালী একটা জিনের ছোঁয়া লেগেছে, যার কারণে ওর এই অবস্থা। তবে এতটুকু বুঝতে পারছি ওর বাঁচার আর কোনো আশা নেই। ও যা খেতে চায় খাওয়াও, ওর ভেতরের মনে হচ্ছে সবকিছু নষ্ট করে ফেলেছে। তো এই যে কথাটা হুজুর বললেন, প্রিয় লিসেনার্স, একবার ভাবুন যে মেয়েটার বয়স এত কম, ওই সময়ের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি তাহলে 14 কি 15 বছর বয়সী একটা মেয়ে সে সংসার করছে, কিন্তু এখনকার প্রেক্ষাপটে এই বয়সী মেয়েরা তারা কি সংসার করার উপযোগী, বা তারা কতটুকুই বা বুঝতে পারে? স্বামী মারা যাবে এই কথা শোনার পর ছোট্ট একটি বাচ্চাকে নিয়ে সে কোথায় যাবে, কি করবে, তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এদিকে হুজুরকে অনেক অনুরোধ করলেও হুজুর বলেন যে আসলে এখন আর কিছুই করার নেই, কি হয়েছে বুঝতে পারছি না বেশি করে, তবে এরকমই কিছু হয়েছে। এরপর আয়শা যখন সলিমকে জিজ্ঞেস করে ঘটনাটা কি হয়েছিল, তখন সলিম কিন্তু এই পুরো ঘটনাটা খুলে বলে যে আগের রাতে কি হয়েছে। এদিকে কাশতে কাশতে গলার এই কাশির সাথে রক্ত বের হতে হতে সলিম ওই দিন বিকালেই মারা যায়। মারা যাবার পর তার লাশটা নিয়ে এখন এই আয়শা কি করবে? কোনো লোকজন নেই, কেউ ভয়ে আসতে চাচ্ছে না, যক্ষায় মারা গেছে, যদি তাদেরও যক্ষা হয়ে যায়। তবু গ্রামের কিছু সহৃদয় মানুষ তো আছেই, বেশ কয়েকজন এগিয়ে এলেন, সলিমকে গোসল দিলেন, কাফনের কাপড় পরালেন। কিন্তু সমস্যা হয়ে গেল যে এই রাতে কবর খুঁড়ে তাকে কবরস্থ করার মতো ওই রকম লোকজন পাওয়া যাচ্ছিল না। অবশেষে তারা বললেন, আচ্ছা ঠিক আছে আয়শা মা, তুমি থাকো, আমরা ফজরের পরে এসে লাশটি দাফন কাফনের ব্যবস্থা করব। এ কথা বলে তারা চলে যান। কেউই কিন্তু এই লাশের সাথে রাতে থাকার সাহস করেননি, বা কোনো কারণে তারা এটাতে আগ্রহীও হননি। আয়শা, এই মেয়েটা তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে সে কি করবে? স্বামীর লাশ পাহারা দেবে, এই বয়সে সে বিধবা হয়ে গেল, কি আর করা? লাশটা উঠোনে রেখে সে বাচ্চাকে নিয়ে বারান্দায় বসে আছে। বাচ্চাও একটা সময় কান্নাকাটি করতে করতে সেও ঘুমিয়ে গেছে। এদিকে লোক মারফত খবর পাঠানো হয়েছে তার বাবার বাড়িতে, তারাও আসতে আসতে কিন্তু সকাল হয়ে যাবে। এদিকে রাত আনুমানিক ওইখানকার সময় বা তখনকার যেই প্রেক্ষাপট, রাত আনুমানিক 8টা কি 8:30 বাজে। গ্রামের কেউই কিন্তু তখন আর জেগেনি, সবাই ঘুমিয়ে গেছে। এমন সময় একজন ব্যক্তির আবির্ভাব ঘটে। বাইরে থেকে বলছে, সলিম, ও সলিম, বাড়ি আছো? কণ্ঠটা কিন্তু আয়শার অপরিচিত। আয়শা বলে যে কে? তখন বলে আমি মজনু, সলিমের বন্ধু। সলিম কোথায়? তখন বলে যে এই যে দেখেন সলিম, মানে তার লাশটা দেখাচ্ছে। সে যে অবাক হবে তা কিন্তু না, মনে হচ্ছে তার চোখে মুখে একটা খুশির আভা ছড়িয়ে পড়ল। সে এমনি বাহ্যিকভাবে মনে হচ্ছে যে বলার চেষ্টা করছে যে ও মারা গেছে, আহারে এত ছোট বাচ্চা আর তোমাকে রেখে মারা গেল, আমি সলিমের বন্ধু মজনু। তো এই মজনুর নাম কিন্তু সলিমের মুখে আয়শা শুনেছে। এই মজনুর যে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে এটা কিন্তু এই আয়শা মেয়েটা বুঝতে পেরেছে। এখন আশেপাশে তো লোকজনও নাই, এরকম অপরিচিত একটা পুরুষ মানুষ বাড়িতে এসেছে, সে কি করবে বুঝে উঠতে পারছে না, মানুষজন দেখলেই বা কি বলবে। এদিকে এই মজনু বলে যে ভাবি, আপনি বাচ্চাকে নিয়ে ভেতরে যান, আমি সারা রাত লাশটা পাহারা দিচ্ছি, সকালের লোকজন আসলে একে দাফন কাফন করার পর তারপর আমি যাব। এই কথা শোনার পর
আয়েশা একটু আশ্বস্ত হলো, যাক এবার অন্তত একটা লোক পাওয়া গেল যে কিনা লাশটা পাহারা দেবে। কারণ সে একা একটা মেয়ে মানুষ, অল্প বয়স্ক, রাতের বেলা লাশ পাহারা দেয়া তার জন্য তো একটু কষ্টকরই বটে। তারপর আবার বাচ্চা রয়েছে। এদিকে ওই সময়ের প্রেক্ষাপটে আশেপাশে তো ঝোপ জঙ্গল বেশি ছিল, শেয়ালের উপদ্রবও বেশি ছিল, সে একা অনেক কিছুই করতে পারবে না, এটাও তো একটা বিষয় ছিল। যাই হোক, সে ঘরের ভিতরে চলে যায় আর সে বলে যে ভাই আমি একটা হারিকেন দিয়ে যাই আপনাকে। তখন মজনু বলে না না, হারিকেন লাগবে না, আমি এমনিতেই আছি, সমস্যা নেই। বলে না, কি বলেন, রাতের বেলা একা একা থাকবেন, এখানে বসে হারিকেন দিয়ে যাই। তো হারিকেনে কিন্তু আপত্তি ছিল এই মজনু মিয়ার। তারপরেও এই আয়েশা একটা হারিকেন দিয়ে যায়। এরপর আয়েশা ভেতরে চলে যায়। বেশ কিছুক্ষণ পর হঠাৎ করে মনে হলো এক ধরনের চপ 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 শব্দ, কোনো কিছু খেলে যেরকম শব্দ হয়। তো এই শব্দটা শোনার পর আয়েশা কি করেছে, তার ঘরে যে দরজাটা একটু ফাঁকা করে দেখার চেষ্টা করছে বাইরে আসলে শব্দটা কিসের। তখন সে দেখছে না, ঠিকঠাকই আছে, এই মজনু হাঁটাহাঁটি করছে। সে যে দরজাটা আলতো করে খুলে ফেলেছে এটা মনে হলো এই মজনু টের পেয়ে গেছে। সে হাঁটা থামিয়ে দিয়ে আয়েশার দিকে ঘুরে তাকায়। তখন বলে যে ভাবি, চিন্তার কোনো কারণ নাই, আমার ঘুম যাতে না আসে এই জন্য একটু হাঁটাহাঁটি করছি। তখন আয়েশা চিন্তা করে হয়তোবা সে কি থেকে কি শুনেছে, ভুল শুনেছে, আবার সে ঘরের ভিতরে চলে যায়। তার কিন্তু ঘুম আসছে না, ঘুম আসার কথাও না। দুশ্চিন্তায় তার ঘুম কোনোভাবেই আসছিল না। বাচ্চাটা পাশে শুয়ে আছে, এটা একটা ছেলে সন্তান ছিল। তো আয়েশা সে বসে আছে, দোয়া দুরুদ পড়ছে স্বামীর রুহের মাগফিরাতের জন্য। এরকম আর প্রায় ঘন্টাখানিক কেটে যায়। এরপর সে চিন্তা করে যে একটু দেখি তো যে এই মজনু মিয়া কি করছে। সে তখন আবার দরজাটা একটু ফাঁকা করে বাইরে তাকিয়েছে, দেখলো যে না, মজনু মিয়া বসে আছে, এবার লাশের কাছাকাছি বসে আছে, চুপচাপ বসে আছে। এমনি হাতে পায়ে মশা পড়ছে, এগুলো একটু তাড়ানোর চেষ্টা করছে এই। আর হারিকেনটা একদম মিটিমিটি জ্বলছে। এখন কিন্তু আর কোনো সন্দেহ রইল না এই আয়েশার মনে। সে আবার ঘরে চলে গেল। কখন যে একটু ঘুমের ঝুল চলে আসছে এটা আয়েশা বলতে পারে না। তার ঘুমের যে ভাবটাই, তন্দ্রাচ্ছন্ন ভাবটা কেটে যায় মটমট মটমট শব্দে। আয়েশা চিন্তা করলো কি ব্যাপার, এরকম মটমট শব্দ হচ্ছে। মনের শোকে কেউ হাড় চিবলে যেরকম শব্দ হয় ওরকম শব্দ, আবার মাঝে মাঝে চপচপ আওয়াজও আসছে। এবার আয়েশা উকি দিয়ে দেখার চেষ্টা করে ঘটনাটা কি। এবার সে যে দৃশ্যটা দেখে, এটা দেখে সে মারাত্মক ভয় পেয়ে যায়। সে দেখে এই যে মজনু, সে কি করছে, সে তার স্বামীর লাশটা এমন ভাবে খেয়ে ফেলেছে, স্বামীর মাথাটা একপাশে পড়ে আছে খাটিয়ার বাইরে, শরীরের চামড়াটা আলাদাভাবে পড়ে আছে, চামড়া ব্যতীত এবং মাথা ব্যতীত সমস্ত শরীর একদম শেষ, খেয়ে ফেলেছে। তখন আয়েশা প্রচন্ড ভয় পেয়েছে। আয়েশা চিন্তা করছে এবার হয়তোবা তার এবং তার সন্তানের পালা। সন্তানকে যখনই কোলে তুলেছে এর মধ্যে তার বাচ্চার ঘুম ভেঙে যায়। বাচ্চাকে ইশারা দিয়েছে চুপ করতে, আর তার মুখের উপরও হাত দিয়ে চেপে ধরেছে। এদিকে ওই জিনিসটা তো লাশ খাওয়ায় ব্যস্ত। আয়েশা দরজা খুলে এক দৌড় দিয়েছে। যখনই দৌড় দিয়েছে, ওই জিনিসের পাশ দিয়েই দৌড় দিয়েছে, ওই জিনিসটা তখনও মনে হচ্ছে টের পাইনি, পরে টের পেয়েছে। আয়েশা তো দৌড়ানো শুরু করছে, চিৎকার করছে, কে কোথায় আছো, বাঁচাও। এরপরে পেছন দিকে যখন তাকিয়েছে তখন দেখে ভয়ঙ্কর লোমশ একটা দানবীয় আকৃতির প্রাণী তাকে ধাওয়া করেছে। এদিকে আয়েশা চিৎকার করছে, চিৎকার করতে করতে একটা বাড়ির কাছাকাছি চলে আসে। এসে ওখানেই সে সেন্সলেস হয়ে পড়ে যায়। তারপর আর তার কিছু মনে নেই। তার যখন জ্ঞান ফেরে তখন দেখে সে এক প্রতিবেশীর বাড়িতে। সে কিন্তু তখন কথা বলতে পারছিল না, ইশারায় বোঝাচ্ছে তার সন্তান কোথায়। তখন পাশের ঘর থেকে তার সন্তানকে নিয়ে আসা হলো। দেখা গেল সন্তান ঠিকঠাক আছে, আয়েশাও ঠিকঠাক আছে। এরপর আয়েশা একটু স্বাভাবিক যখন হয় তখন সে বলে কি ঘটনা ঘটেছে। লোকজন যখন ওদিকে যায়, গিয়ে দেখে সত্যি এই যে সলিম, তার মাথা একদিকে পড়ে আছে আর শরীরের পুরো চামড়াটা আর একদিকে, আর ছোটখাটো কিছু হাড় পড়ে আছে, কিন্তু মাংসের কোনো অংশই নাই, পুরোটাই খেয়ে ফেলেছে।
এরপর তো লোকজন ওই যে যতটুকু হাড় ছিল, চামড়া ছিল, মাথা ছিল, ওটাকেই আবার পানি দিয়ে ধুয়ে যে কাফনের কাপড়টা ওখানে ছিল তার মধ্যে মুড়িয়ে জানাজা পড়ে দাফন করে দেয়। এই যে আয়েশা, সে তো সবাইকে সব ঘটনা খুলে বলে। সকালবেলা তার মা বাবাও চলে এসেছে। আসলে সবকিছু এত দ্রুত হয়ে গেছে যে কেউ বুঝতেই পারেনি যে কিভাবে কি হয়ে গেল। আয়েশা নামের মেয়েটা, সেও কিন্তু এই ভয় পাবার কারণে বেশি দিন বাঁচেনি। তাছাড়া ওই রাতেই নাকি আয়েশা একটা স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নের মধ্যে ওই অবয়বটা এসে বলেছিল, আর একটু সুযোগ যদি পাইতাম রে, তাহলে তোদের মা এবং ছেলে দুইটাকেই খেয়ে ফেলতাম। আমার ক্ষুধা কিন্তু যায় নাই, ক্ষুধা কিন্তু রয়ে গেছে, আমি আবার আসব। এইটা কিন্তু স্বপ্নে একবারই দেখেছে। তবে আয়েশা যে ভয় পেয়েছিল ওই বয়সে, সে এতটাই অসুস্থ হয়ে পড়েছিল, সে তার মায়ের বাড়িতেই মৃত্যুবরণ করে। ওই সন্তান কিভাবে বড় হয়েছে, পরবর্তীতে তার সাথে কি হয়েছিল, এই বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায় না। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, আমরা অনেক ভয়ের ঘটনাই বলি, কিন্তু এত অল্প বয়সে যখন কোনো মেয়ে বিধবা হয়ে যায়, এরকম ভয়ঙ্কর ঘটনা তার সাথে ঘটে, পরবর্তীতে ভয়ের কারণে তারও মৃত্যু ঘটে, আসলে বিষয়টা কতটাই না হৃদয় বিদারক। আমরা চাই না এরকম ঘটনা কারোর সাথে ঘটুক। ধন্যবাদ জানাচ্ছি তাহিয়ানকে এমন একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় নেসেলার ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। আমি প্রতিদিন বাছাইকৃত কিছু ভয়ানক ভূতের গল্প আমি রাত 10টা বাজে এই চ্যানেলে পাবলিশ করে থাকি। আপনাদের যদি ভালো ভিডিও দেখতে মন চায়, ভালো ভয়ানক ভূতের ঘটনা শুনতে যদি ইচ্ছুক থাকেন, তাহলে আমার এই চ্যানেলটাতে আপনারা সব সময় বাছাইকৃত পর্বের ভয়ানক গল্পের ঘটনা শুনতে পারবেন। আমি প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে বাছাইকৃত ভিডিও আমি সংগ্রহ করে আমি আমার চ্যানেলে রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পারলে শেয়ারও করে দেবেন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আমি আমার গল্পটি এখানেই শেষ করলাম।